আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিতা মোহাম্মদ মিজানুর রহমান, ধানসিঁড়ি ইউনিয়ন, বাংলাদেশ। গ্রাম ছত্রকান্দা, পোস্টকোড 8400, উপজেলা ঝালকাঠি, জেলা ঝালকাঠি, ঝালকাঠি সদর। আমি হাসিনা পতনের পরে বাড়িতে আসি যেভাবেই হোক। ছোটো সময়ে ক্লাস 5 পাস পর্যন্ত আমার গ্রামে থাকি। থাকার পরে 5 পরীক্ষা দেওয়ার পরে আমি বাইরে মাদ্রাসা ভিত্তিক কিছু পড়াশোনা করি। তো পড়াশোনার ভিতরে আমার ছোট নিম্নগামী প্রতিষ্ঠান থাকার কারণে আমার মনে হয় কিছুটা জ্ঞান অনুশীলন কম হয়েছে মেধা অনুযায়ী। তো ক্লাস 5-এ আমি 1-2 নম্বরই ছিলাম 5 পর্যন্ত, এরকম সিস্টেমে সব ক্লিয়ার করে আসছি আর কি। তারপরে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি ওই প্রতিষ্ঠানের আমার পরিপূর্ণতা হয় নাই। 4-5 বছর পরে আমি আবার দাখিল পরীক্ষা দিই মাদ্রাসার থেকেই, তার সুযোগ ছিল তাই। দাখিল পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা শেষ হওয়ার যেদিন শেষ হয় ওই দিন আমি ঢাকায় চলে যাই। ঢাকায় গিয়ে আমার কর্মস্থান রেডি করি এবং পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরিও করি। তবে ব্যবসায় ঢুকি ইন্টারমিডিয়েট শেষ করার পরে। ব্যবসায় ঢুকি। ব্যবসায় ঢোকার পরে ব্যবসায়িক কিছু ব্যস্ততা থাকে। ব্যবসা তো সাধারণ কোনো ব্যাপার না, আমার কাছে মনে হয় ব্যবসাটা বিশাল ব্যাপার, এই পৃথিবীর সবথেকে বড় কাজ। তো এখান থেকে ব্যস্ততার কারণে আপ ডাউন হইতে হয়ে 2019 সাল পর্যন্ত, বিশেষ করে করোনার আগ পর্যন্ত চলে। করোনার সময় আমি চলা শিখছি, ব্যবসা করা শিখছি। করোনার সময় পাশ করে ব্যবসা করা, ঠিক এই সময় আমি বাড়িতে আসি। করোনাকালীন কারণে আমি টিকতে পারি নাই, তবে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে করোনা ভালোই হয় না। তো 1-1.5 বছর গ্যাপ যাওয়ার পরে ঠিক আছে আমি আর প্রতিষ্ঠানগুলো উঠাতে পারি না। পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে বাড়িতে আমি একটা ফুটপাতের দোকান দিলাম। ফুটপাতের দোকানটায় ব্যাপক জনপ্রিয়তা ছিল, ব্যাপক। মানে এলাকার ভিতরে হুর হামেশা বলতে যা আইটেমগুলো বানাইতাম, এই আইটেমগুলো এই এলাকায় প্রথম এরকমের। তো জেলাপি বানাইতাম, তাও নানান রকমের পেছে। বিশেষ করে জেলাপির জন্য এই দোকানটা ধানসিঁড়ি অন্যরকম টিফিন ওটা নাম দিয়েছিলাম। তো এটা ব্যাপক চলছে। তো চলার পাশাপাশি দেখি সবাই আসে, বড়ো ছোটো, সিনিয়র, টাকাওয়ালা, অর্থ ছাড়া সবাই আসে। তো এর জন্য কইল কি মনোরম পরিবেশে বসার জায়গা মানে। তো আমার বাড়িতেই একটা বসার জায়গা, বাড়িতেই রাস্তার পাশে। তো আমি বসার জায়গা বানাইলাম এবং নাম দিলাম ক্যাফে দানসিঁড়ি। ওইটা 38 দিনে কাজ শেষ করতে পারছিলাম আমি। শুরু করার পরে ওই নামটা দিতে পারছিলাম 38 দিনে। দেওয়ার পরে ওইখানে আমি ব্যাপক জনপ্রিয়তা পাই এলাকা ভিত্তিক কারণে। কারণ এলাকায় ওই সিস্টেমের বসার জায়গা, ওই সিস্টেমের ক্যাটাগরি, ওই সিস্টেমের সব কিছু, এটা এলাকায় প্রথম ছিল। তো থাকার পরে আমি ওই ক্যাফেটার 1 বছর পূর্তি উপলক্ষে আমি একটা অনুষ্ঠান করি ইউনিয়নব্যাপী। ইউনিয়নের প্রতিটা প্রতিষ্ঠান থেকে 3 জন করে লোক নিয়ে আসি। লোক নিয়ে আসার পর তার 3 জনে মিলে আমরা এখানে অনুষ্ঠান করি, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, কোরআন তেলাওয়াত এবং ক্রাত এবং গজল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চিন্তা ভাবনা করতেছি কি, আমরা 1-1.5 লোক, আমি ছোটো মানুষ, ঠিক আছে, 1-1.5 লোক হইতে পারে, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, অল্প স্বল্পের পরিসংখ্যান শেষ করি। তা কেউ দাওয়াত দেয় না ওইরকমভাবে, মান্যগণ্য কেউ ব্যক্তি ওরকম দাওয়াত দিনে, হ্যাঁ মুরব্বী যারা আছে তাকে বেশি তাদের কাছে বলছি, কিন্তু দাওয়াত দেওয়া হয় না। তো এইখানে অনুষ্ঠানের সময় শুরু হওয়ার পরে অনুষ্ঠানের ধারণ ক্ষমতার থেকেও লোক হয়েছে প্রায় 750। আমি ওই সময় বুঝছি ঠিক আছে আমার মনে হয় কপাল বোগাস এইবার। তো তারপরে কিছুদিনের ভিতরেই ঠিক আছে আমার ছাত্রলীগের প্রধান ধরে নিয়ে ইউনিয়ন পরিষদে আসে চেয়ারম্যান বিশেষ করে ছিল আবুল কালাম মাসুম। উনি আমার ডাকছিল, ডাকিয়ে একদিন হুমকিও দিছিল 24 ঘন্টা আলটিমেটামে। তারপরের দিন রাত্রে পুলিশ আসার পরে তারপরের দিন রাত্রে আবার পুলিশ আসার পরে ঠিক আছে আমি আর এই ঝামেলা কোনো সময় পড়ি নাই। আমি প্রশাসনিক কোনো ঝামেলা জীবনে পড়ি না। আমার বাবার জীবনে মামলা দেয় নাই, আমার দাদার জীবনে মামলা দেয় নাই, আমার দাদা এবং বাবার জীবনে কেউ ফাঁসা কথা শুনে নাই এই গ্রামে, প্রমাণিত। তো দেখা গেছে গিয়া আমি এসব বুঝি না দেখা আমি কান্নাকাটি করে চলে গেছি ঢাকার থেকে। চলে যাওয়ার পরে ঢাকার থেকে প্রায় 2.5 বছর পরে একটানা বাপ মার সাথে দেখা করতে আসি না, কারোর সাথে দেখা। রানিং ব্যবসা ছিল, ব্যবসায়িক লেনদেন ছিল, ঠিক আছে। আমার আসতে গেলে ঠিক আছে, আবার একটা দিন চলে যাওয়ার পরে তারপর ওইখান থেকে মানুষ যদি একটু সমস্যা হয় বিকটভাবে বানায়, যদি না থাকে বড়োভাবে বানায়। তো এই কারণে আমি আসি নাই। আমি আসতে চিন্তা করছি আমি যে সময় আসবো ঠিক আছে, সময় সব কিছু সামাল দেওয়া যায়। তো হাসিনা পতনের পরে মার সাথে কথা বলতাম, মা আসতে বলতো। আমি বলছি মা আমি হাসিনা পতনের পরে আগে যদি আসলে পরে ঠিক আছে কুত্তর মতন চলতে হবে মা, আমি আসবো না। আমি
পরে আসবো। মা কইতেছে গিয়ে এরকম হবেও না, সম্ভব না। আমি কি মা এটা পরে মারলা যাই বলছি বলে আসছে, পরের ব্যাপার স্যাপার। পরে আমি ঢাকার থেকে হাসিনা পতনে 12 দিন পরে বাড়িতে আসি, আমার গ্রামের বাড়িতে। আমার বাপ মার সাথে 2.5 বছর পরে আমার সাথে দেখা হয়। এই মাঝখানে অনেক অসুস্থ ছিল, আমি দেখি নাই, দেখতে আসি নাই, কথা বলছিলাম হালকা হালকা, দেখতে আসি নাই। এবার আমি এইখান থেকে বের হওয়ার পরে, একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পরে, ঠিক আছে, এখান থেকে সুযোগ মতন অন্যরা কাজ করা বললেই হয় না মুখ দিয়ে, কারণ আমার আইডিয়া ব্যবসায়িক আইডিয়া। আর যে কাজ করবে, ঠিক আছে, এর যে কাজ করাটা ঠিক আছে, ওরকম হচ্ছে না, একদম হচ্ছে না। তবে হাসিনা পতনের পরে আমি চলে আসি বাড়িতে 12 দিন পরে। চলে আসে, আবার সব কিছুই ঠিকঠাক আছে, সবার সাথে দেখা করে সবাই খুশি মোটামুটি। আসছে বাড়িতে, সবাইকে জিজ্ঞেস করতে আসে, জিজ্ঞেস কী করবি এখন, দোকান দিবি বেড়া, তোর আগের দোকানটা ভালো ছিল, এইটা সেইটা নানান কিছু, এই নানান রকমের কথাবার্তা। তবে কথাবার্তা জবাব দেওয়ার পরে এক পর্যায়ে ছেলেপেলে কিছু পিকনিক করছে, এখানে আমি অ্যাটেন্ড করি। ব্যাপক ছেলেপেলে ছিল, অ্যাটেন্ড করার পরে এক ধরনের মুরব্বীকে চাপ তৈরি হইলেও, ঠিক আছে, আমি গাই নাই এরকমভাবে না নেওয়ার পরে আমি চিন্তা করছি ব্যবসা বাণিজ্য করবো। ব্যবসা বাণিজ্য করার জন্য, ঠিক আছে, আমি একটা ফুডকোর্ট বানাইছি। বানানোর পরে, ঠিক আছে, একটা এরিয়ায়, যেটা কৃত্তিবাসা মোড়, জালুকারিতে, খুব নাম করা জায়গা, বিশেষ করে মুড়ি পাওয়া যায় এখানে, ঝালমুড়ি, এখানে অনেক লোক খাইতে আসে। তো আমি ওইখানে একটা ফুডকোর্ট দোকান দেয়, ওইখানে বসলাম। বসার কিছুদিনের মাথায় দেখি আমার হুমকি আসতে আছে, কেমন জানি কথা, কেমনে জানি বলতেছে। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে না, এরকম কথা বলতেছে, মানে আমি বাড়ি মানে থাকতে পারবো না, আমার পিছনে আমি শত্রু আছে বোধহয়, শত্রু মানে ঠিক হয় না এখন, বা আমার সহ্য করতে পারতেছে না, এরকম বিষয়। তো আব্বার সাথে আমি কথাগুলো বলছি, আর কিছুর সাথে বলি নাই। আমি কোনো এক সময় আমি করলাম, ওইখান থেকে ফুডকোর্ট সরাইয়া নিয়ে আসলাম। এই কারণে ফুডকোর্টের আগে আমার 2 ঘন্টা প্রাইভেট কার রাখছিল। 2 ঘন্টা প্রাইভেট করে রাখার পরে আমার প্যাডের ভিতরে গরম শিক, এইটা গ্যাস লাইট দিয়ে পুরি আমার রাত্রি 10 এবং 24 ঘন্টা টাইম দিয়েছিল। এই যে এইখানে, হ্যাঁ, আমি এটা কোনো সময় আব্বারে শুধু দেখাইছি, আর কারো দেখাই নাই আমি এটা। তো না দেখানোর পরে আমি আবার আব্বার সাথে কথাবার্তা বললাম, কী করা যায় না করা যায়, শুধু আব্বার সাথে কথাবার্তা বললাম। কারণবশত আব্বা বললো কি, তাহলে ঢাকা চলে আয়, ঢাকা চলে আয়। আমি কি আব্বা, আমার মাতৃভূমি, এতদিন পরে আসলাম, আমি কেন যাবো, আমার অন্যায় বলেন, ঠিক আছে, সত্যি কথা, সত্যি কথা কওয়া যাবে না সব জায়গা। আমি কি আব্বা মরে এসেছি, সত্যি কথা ছাড়া মরে যাবো না, মিথ্যে কথা বললে মরে যেতে লাভ নাই। পরে একটা এমটি কোম্পানির সামনে, এখানে সিসি ক্যামেরা ছিল 24 ঘন্টা, এটা দেখে আমার এখানেই বসতে মন ছিল, যে এইখানে বসলে পর কোনো সমস্যা হলে আমি মোটামুটি কন্ট্রোল করতে পারবো, বা পরবর্তীতে একটা বিচার আসার পাবে ইনশাল্লাহ। এই চিন্তা করে এমটি কোম্পানির সামনে বসলাম। এমটি কোম্পানির সামনে বসার পরে এখানে দেখলাম গিয়া আমাগো এলাকার আমার বাড়ির পাশের বাড়ি চাচার সম্পত্তি, একটা সিম্পল একটা ব্যাপার নিয়ে আমার এইখান থেকে একটা মামলা দেওয়া হয়। তো মামলা দেওয়া হয়, বাড়ি আসার পরে একটা ব্যাপার আছে, বাড়ি আসার পরে আমার চাচাতো ভাই জমি জমা, ওদের জমি দখল হয়ে গেছে। এই জমিটা দখল হয়ে যাওয়ার এক পর্যায়ে ওদের এই যে ওরা কিছু বলে নাই, তা হাসিনা পতনের পরে ওরা আর কি মামলা দিয়েছে। এই মামলা আমার সাক্ষী রেখেছে 2 নম্বর সাক্ষী। তো ওই কাজটা হয়েছিল শুধুমাত্র, ওই মামলাটা যে হয়েছে, ওই মামলাটা শুধু তারিখ বসানো ছাড়া আর সমস্ত কিছু সত্য এবং তার থেকে বেশি হয়েছিল, অকল্পনীয় ব্যাপার হয়েছিল। কিন্তু তারিখটা ভুল ছিল, ভুল থাকার কারণে, ঠিক আছে, ডিবি একটা আইনি সিস্টেমে, ঠিক আছে, এটার একটা জায়গা ওই ওকে দখলে দিয়া দেখাই দিয়া ওকে নির্দোষ বানাই দিয়েছে, এরকম সিস্টেম একটা আছে। তবে যদি সরজমিনে আসে কেউ, আসার পর দেখা যাবে যে ডিবির রিপোর্টটা ভুল, কারণ ডিবি যাদের নামে ওই জমিটা করছে, ওই যে দখল দেখাইছে, এটা এখনও দখলে নাই, এর মানে ডিবির রিপোর্ট ভুল ছিল এইখান থেকে। তো যাই হোক, তো ওইখান থেকে ওকে বাছাই দেওয়ার পরে আমি তো কিছু যাই না এই বিষয়ে, আমি সাক্ষী নাম, তার স্বাভাবিক জিনিস, জীবনের প্রথম সাক্ষী, জীবনে কোনো অপরাধ করি নাই, কোনো খাতায় নাম নাই, ডায়েরিতে নাম নাই। আমি এখন সাক্ষী দেওয়ার পরে ঠিক আছে, এলাকায় ব্যাপক গুঞ্জন, নানান রকমের কথাবার্তা, আমার বাড়ি ফেলা দুই দেশে নানান রকমের কথাবার্তা, আমার ঘর থেকে নানান রকম কথাবার্তা বলে। আমি বাড়ির সময় থাকি, বেশিরভাগ সময় বাড়ি থাকতে, এই কারণে ঘরের ভিতরে সবাই টেনশন করতে, তাই সবাই আমার ছোটো ভাই বোন সবাই টেনশন করে। আমি তারপর কি করলাম, ওখান থেকে ওই যে একটা মামলা হইল। মামলা হওয়ার আগে একটা ব্যাপার আছে, এখানে 999 ফোন দিয়া একদিন চা খাচ্ছিলাম কাউসারার দোকান, ওইখানে কাউসারার দোকান, ওরা সবাই সিস্টেম ছিল। আমি কার সাথে কোনো সময় উচ্ছৃঙ্খল কথা বলি না, কিন্তু গালাগালি সিস্টেমে কোনো কথা বলি না কার সাথে, যুক্তি সহকারে কথা বলতে পারলে করছি, না বলতে দরকার নাই, কথা বলি না। কিন্তু ওইখানে চা খাচ্ছিলাম, হঠাৎ করে 999 ফোন দিয়া পুলিশ আসিয়া, এসআইএম হয়েছিল, পুলিশের ফোন দিয়ে আমার বলতেছে গিয়া, আপনি নাকি কার হুমকি দেন। আমি কই কী করে না করে, আমি চা খাচ্ছিলাম, আমি কিছু কথা হয় না কোনো সময় কার সাথে। তো
তো এইটার সিস্টেম নিয়ে পরের দিন এইটা দিয়ে আবার একটা ওই সাক্ষী যাদের নামে মামলাটা হয়, হ্যাঁ, মামলাটা হওয়ার পরে এটা ব্যাপক লোক ছিল, মামলাটা হয় তাদের যে আমি সাক্ষী ছিলাম শুধু আমিই বাড়িতে থাকি, আর যারা মামলা মোকদ্দমা দেশে আর অন্য যারা আছে তারা এলাকার পরে বাড়ি থাকে। আমি হাসিনা বদলের বাড়ি আসি এবং বাড়ি আসার পরে আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা ভাবনা করতেছি কীভাবে করা যায় না করা যায় এসব। তো যাই হোক, এরা ত্রিপুরানের ফোন দিয়ে ওইখান থেকে সেনাবাহিনীর কাছে একটা অভিযোগ দাঁড় করে, অভিযোগ দাঁড় করার পরে তারপর আবার অভিযোগ দাঁড় করে নানান কিছু। পরে হঠাৎ তো একদিন আমার দোকানে নোটিশ আয়, একটা নোটিশ আসার পরে আমি দেখি মামলা এরকম জমি জমার মামলা। আমি একজন মহরি আছে আমার ছোটো ভাই, ওর কাছে জিজ্ঞেস করলাম ভাই এটা কী কয়, এটা কিছু না 144 জমি জমার মামলা। আমি কই তাহলে আমার নামে দিল কেন, জমি তো আরেকজন আর, ঠিক আছে আপনি নাকি মাতুব্বরি করতে গেছেন এইটা লেখা। আমি যাইতেই পারি, স্বাভাবিক জিনিস, এলাকার ভিতরে চাষা, ঠিক আছে যদি কথা বলতে পারি তাহলে মামলা হবে কেন এখানে আমার নামে, ঠিক আছে। আর মামলা আবার 1 নম্বর আসামি, বাবা জমি একজন আর গ্যাঞ্জামবাজ একজনের সাথে আমি 1 নম্বর আসামি হইকে। যাই হোক হইলাম, হওয়ার পরে যেদিন হাজিরা দিতে যাবো তার আগেই মানে মামলা যেদিন হয়েছে, মামলা হওয়ার 3 দিনের মাথায় আর একটা মামলা দেওয়া, যেই মামলায় আমি চাঁদাবাজি করছি এরকম একটা মামলা। মানে রাজনৈতিক প্রেক্ষাপট পেছাইয়া ব্যাপক লোকজন জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক এটার থাকার কারণ আছে, তো এরা মিলে জিলে ঠিক আছে আমার চাঁদাবাজি মামলা দেয় রাজনৈতিক প্রেক্ষাপটে। এবং যেদিন মামলা দেয় বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার আমরা এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাই আমার দোকান থেকে, গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর আমি হাজত খাটার পরে ঠিক আমি জানি না কি মামলা হয়েছে না মন হয়েছে, আমি মনে করছি প্রথম মামলা হয়েছিল তাই। বের হয়ে যাওয়ার পর নথি দেখে আমি ভয়ঙ্কর ব্যাপার সেবার, আপনার আমার মতন পোলা এরকম করতে পারে বা একে কেউ দেখবে না, এইসব যা কিছু হয়েছে এটা ছবি আসবে না, এটা ভিডিও ক্লিপ হবে না, এটা রেকর্ড হবে না, এটা এত কিছু হয়েছে, এত কিছু একটা মানুষ চাঁদাবাজি মামলা জেল খাইতে এসেছে, কিছু হবে না, কিচ্ছু না। একটা মেডিকেল টিকিট দিয়া এই মামলাটা করানো হয় এবং এই মামলায় FIR দেওয়া হয়। এখানে কোনো রকমের কোনো ডকুমেন্ট আমার বিরুদ্ধে একটা গালাগালি করছি, একটা রোডি রেকর্ড ফাঁস অমুক সমুক এটা সেইটা কোনো দুর্নীতি করছি এরকমের একটা প্রমাণ কেউ দেখাইতে পারবে না। আমি 100% শিওর বলতেছি, কারণ আমি করি নাই, তাই আমি এরকম কিছু করি নাই। তো যাই হোক, তো হাজার থেকে বের হলাম, হাজার থেকে বের হওয়ার পর দেখছি আসছিলের জন্য যে পুলিশের সাথে দেখা করতে গেলাম, আমরা গ্রেপ্তার করতে গেছিলেন কিসের জন্য, আমি দোকানে ছিলাম। তো এই তারিখে মামলা হয়েছে, আমি এই তারিখে আমি কোথায় ছিলাম দেখেন আপনি, কোথায় ছিলাম, উনি দেখে আমি CC ক্যামেরার সামনে কাজে ব্যস্ত ছিলাম দোকানে। তো এরকম আগে বিষয় সবসময় CC ক্যামেরার সামনে আমি বসেছিলাম এখানে, আমি জানি যে এরকম একটা হেনস্থা করবে আমার, ঠিক আছে খুব বাজে অবস্থা করতেছে, আমার জীবনটা একবার শেষ করে দিচ্ছে সোজা কথা। তো যাই হোক, আমি এই কাজটা করার পরে তারপর আমার করলো, বসলাম দোকানে, আবার দোকান ঠিকঠাক করে আবার দোকানে বসলাম। দোকানে বসার পর আমি কোনো প্রতিশোধ বা প্রতিবাদ নেই নাই, যেই চাষিরে যে মিথ্যা আচ্ছা মামলা শেষ, ঠিক আছে পরবর্তী কোনো সময় বিচার আসলে দেখা দেবে আর। তো আমি এখানে বসছি, বসার পরে তারপরে গিয়া আবার একদিন হঠাৎ করে 28শে জানুয়ারি আমারে 6 জন লোকে এসে CCTVর সামনে বসিয়া কোপায় আমারে, আমি মনে করছি কাস্টমার, আমার মাথায় একটা কোপ দেয় এখানে, আমার জীবনে ফার্স্ট কোপ, আমার জীবনেও কোনো দাগ নাই শরীরে, কারণ আমি কিছু সাথে মারামারি করতে চাই না, আমার ফার্স্ট কোপ আমার। পরে যাই হোক, আমি যে সময় কোপানোর পরে আমি হাসপাতালে ছিলাম, হাসপাতালে থাকাকালীন অবস্থা স্বাস্থ্য একটা এইটা নিয়ে অভিযোগ দায়ের করে থানায়। অভিযোগ দায়ের করলেও ঠিক আছে, আমি কইছি আমি কোনো মামলা করতে যাবো না, কারণ মামলাটা ব্যাপার স্যাপার কি, মামলাটা মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য আরেকজন আইনজীবী থাকে, অর্থাৎ মামলা কেমনি করবো আমি, মামলা করে লাভ কি এখানে, আইনজীবীতে 2 জন থাকবি, একজন সত্যি একজন মিথ্যা, ব্যাপারটা কেমন, তা ব্যাপারটা যদি যেমনই হয় ঠিক আছে, মিথ্যা যদি আইনজীবী থাকে সেখানে আমি মামলা করি কীভাবে, আমি সত্য প্রতিষ্ঠা করতে গেলে আমার কলজে ফিরতে দেবে সময়, আমি কীভাবে মামলা করি, আমি করে মামলা করতে যাবো না। স্বাস্থ্য মামলা এসে এই মামলা অনুযায়ী তদন্ত করার পর পুলিশ আমার কাছে জিজ্ঞাসাবাদ করার পর আমি বলছি ভাই আমি তো মামলা দিই নাই, আমার নামে সাক্ষী থাকে করে যাই, আমি বুঝবো, আমি এখানে আমি সাথে কোনো কথা বলতে চাই না, আপনি যেটাকে আমি মনে হয় এরকম রিপোর্ট দেন, আমি সব যাকে হয়েছে CC ক্যামেরার সামনে হয়েছে, আমি CC ক্যামেরার সামনেই ছিলাম। পরে আমি এই কথা বলার পরে আমি করছি, আবার দোকান শুরু করছি, আবার দোকান শুরু করার পরে আবার 3য় রমজানে আমি রোজা রাখছিলাম, 3য় রমজানে আসরের সময় আমার ফোন দেয়